স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছে। তোমাদের সাথে আছি আমি মমো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ে মুখ্য শব্দ গৌণ শব্দের যে ছকটি রয়েছে 42-43 পৃষ্ঠায়, সেই ছকের সমাধানটি নিয়ে আজকে আলোচনা করব। মুখ্য শব্দ গৌণ শব্দ বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে 6টা সেগুলো নমুনা দেওয়া রয়েছে। সেখানে 6টার মধ্যে খাওয়া, গরম, ঘর, পথ, নাম, ভার এই শব্দগুলোর মুখ্য শব্দ ও কয়েকটা করে গৌণ শব্দ রয়েছে। মুখ্য শব্দ মানে হচ্ছে প্রধান যে শব্দটা, ঠিক আছে। একটা শব্দের প্রধান অর্থটা হচ্ছে মুখ্য অর্থ। আর এর ছাড়াও আরো কিছু অর্থ আমরা ব্যবহার করে থাকি বাস্তব জীবনে, আরো কিছু জায়গায় সেই ধরনের এই শব্দগুলো আমরা প্রয়োগ করি, সেগুলোকে বলা হচ্ছে গৌণ অর্থ। আসো আমরা একটু বুঝে নেই ব্যাপারটা কিরকম। যেমন তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 42-এ প্রথমেই ছকে যেটা রয়েছে সেটা হচ্ছে পাকা শব্দটি। পাকা মানে এর প্রধান যে অর্থ মানে মুখ্য অর্থ হচ্ছে পরিপক্ক, কোনো কিছু পেকে যাওয়া মানে পরিপক্ক হয়ে যাওয়া, সম্পূর্ণ হয়ে যাওয়া। যেমন গাছে আম পেকে আছে, এটা আমার পাকা শব্দের মুখ্য শব্দ। এছাড়া এই পাকা শব্দটা আমরা বাস্তব জীবনে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহার করে থাকি। যেমন দেখো, তার মেয়ের বিয়ের কথা পাকা হচ্ছে। এই যে কথা পাকা হচ্ছে, এই কথাটা কি? এই কথাটা হচ্ছে বিয়ের কথা চূড়ান্ত বোঝানো হচ্ছে, যে তার মেয়ের বিয়ের কথা একেবারে সম্পূর্ণ হচ্ছে বা চূড়ান্ত হচ্ছে। এছাড়া দেখো আমরা কিন্তু আরো অনেক জায়গায় ব্যবহার করি, যেমন পাকা সোনার অলংকার টেকে বেশি। যে পাকা সোনা, কাঁচা পাকা বিষয়টা আসলে কি? এখানে আসলে সোনার খাঁটিত্বটা বোঝানো হচ্ছে, যে পাকা সোনার অলংকার মানে হচ্ছে খাঁটি সোনা অলংকার টিকে বেশি। তাহলে এই পাকার মানে হচ্ছে খাঁটি। এছাড়া কিন্তু আমরা এটা খুব বেশি ব্যবহার করি, যে দাদির মাথার সব চুল পাকা, বয়স হলে মাথার চুল পেকে যায়। এই পাকাটা মানে কি? এখানে আসলে এই পাকা মানে সাদা রং বোঝানো হচ্ছে, তাই না? মাথার চুল যখন আমাদের সব সাদা হয়ে যায় তখন কিন্তু আমরা বলি চুল পেকেছে। আমরা বলি না তোমার চুল সাদা হয়ে গিয়েছে, মানে তোমার সব চুল পেকে গিয়েছে। এইখানে কিন্তু এই পাকাটা সাদা অর্থে ব্যবহার হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে ধরা শব্দের দেখো মুখ্য অর্থ হচ্ছে নির্ধারণ করা, কোনো কিছু নির্ধারণ করা। যেমন আগে জমির দাম ধরো তারপর কেনার কথাবার্তা। ধরো মানে নির্ধারণ করো তারপরে কেনার কথা, কোনো কিছু নির্ধারণ করা, সেটাই আসলে ধরার মুখ্য শব্দ। এছাড়া আর কোথায় কোথায় আমরা ধরা শব্দটা ব্যবহার করি দেখো, প্রয়োজনে তার হাতে পায়ে ধরে রাজি করাবো। হাতে পায়ে ধরা, আমরা হাতে পায়ে ধরা বলতে এখানে আসলে অনুরোধ করা বোঝানো হচ্ছে। প্রয়োজনে কাউকে অনুরোধ করব কিভাবে? তার হাতে পায়ে ধরে। হাতে পায়ে ধরা বলতে আসলে এখানে অনুরোধ, এটা হচ্ছে একটা ধরা শব্দের গৌণ অর্থ। এছাড়া কলিম তার বন্ধুর পক্ষে কলম ধরেছে। বন্ধুর পক্ষে কলম ধরা মানে হচ্ছে তার বন্ধুর পক্ষ হয়ে কিছু লেখালেখি করছে, সেটাকে আসলে বলা হচ্ছে কলম ধরা। তাহলে লেখা হচ্ছে ধরা শব্দের আরেকটা গৌণ অর্থ। আরেকটা গৌণ অর্থ হচ্ছে ত্রুটি, যেটা কিনা আমরা খুব এই বাক্য ব্যবহার করে, যে কাজে ফাঁকি দিয়ে সে ধরা পড়েছে, তাই না? চোরটি ধরা পড়েছে। এই যে চোর ধরা পড়েছে, কাজে ফাঁকি দিয়ে ধরা পড়েছে, এই ধরনের ধরার মানে হচ্ছে কি ত্রুটি, কোনো কোথাও হচ্ছে গিয়ে ভুল হওয়া বা ত্রুটি হওয়া। তাহলে এই ধরা শব্দের আরেকটা অর্থ আমরা পেলাম, গৌণ অর্থ, সেটা হচ্ছে ত্রুটি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা রয়েছে কথা শব্দ। এই কথা শব্দের মূল অর্থ বা মুখ্য অর্থ হচ্ছে বচন। তার কথা খুব মিষ্টি, তার কথা শুনতে আমার ভালো লাগে, তার সাথে আমার অনেক কথা রয়েছে, এই ধরনের বাক্য আমরা যখন বলছি সেখানে আসলে তার মুখের কথা বা বচনকে বোঝানো হচ্ছে। কথা মুখের বচন ছাড়াও আসলে আরো কিছু কিছু জায়গায় আমরা এই কথা শব্দটা ব্যবহার করি। যেমন দেখো, সে আমাকে কথা দিয়েছে পড়াশোনা করবে। এই যে কথা দেওয়া, এইখানে আসলে কথা দেওয়া মানে কি? অঙ্গীকার করা, ওয়াদা করা। এখানে অঙ্গীকারের বদলে আমি ওয়াদা করা, প্রতিজ্ঞা করা এই ধরনের শব্দ লিখলেও ভুল হবে না, ঠিক আছে? এগুলা কিন্তু কথার একটা গৌণ অর্থ। এছাড়া আমি বলতে পারি আরেকটা, যে অনুরোধটা কিরকম? যেমন তুমি অন্তত আমার একটা কথা শুনো। এখানে একটা অনুরোধ করা হচ্ছে, আমার একটা কথা তো শুনো তুমি। এখানে কোন কথা? আসলে মুখের কথা তো অবশ্যই, তবে এখানে এই কথা দ্বারা অনুরোধ করা বোঝানো হচ্ছে, ঠিক ঠিক আছে। আরেকটা গৌণ অর্থ হচ্ছে প্রসঙ্গ। যেমন আজকাল সব জায়গায় দেশের আবহাওয়া নিয়ে কথা হচ্ছে, আজকাল সব জায়গায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। এই যে একটা বিষয়ের উপর ভিত্তি করে কথা হচ্ছে, মানে একটা বিষয় বা প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে, কথার আর একটা গৌণ অর্থ হতে পারে প্রসঙ্গ বা বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট করবে। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে বড়। বড় মানেই আমরা জানি কি? বিশাল বা বৃহৎ, যেটা কিনা বড় শব্দের মুখ্য অর্থ। যেমন বাড়িটা বেশ বড়, আমার একটা বিশাল বড় গাড়ি আছে। এইগুলো হচ্ছে কি মুখ্য শব্দ বড় শব্দের। এছাড়া এই বড় শব্দটা আমরা আরো অনেক জায়গায় কিন্তু ব্যবহার করি। যেমন নিজেকে সব কাজে বড় মনে করা ঠিক না,
এখানে মানে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। তাহলে এখানে বড় শব্দটা কি আসলে শ্রেষ্ঠ অর্থে ব্যবহার হচ্ছে। এছাড়াও দেখো রুমি খুব বড় ঘরের মেয়ে, আমরা বলি না এই মেয়েটা খুব বড় ঘরের, ছেলেটা খুব বড় ঘরের, মানে এখানে এটা বড় ঘর বলতে ঘরটা বিশাল বড় না, সেটা না, আসলে সম্ভ্রান্ত একটা ঘর বা ভালো একটা পরিবারকে আসলে বোঝানোর ক্ষেত্রে এখানে বড় ঘর বলা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা এই বড় শব্দটা বাস্তব জীবনে আরেক জায়গায় ব্যবহার করি, যে তোমার পয়সা হলে তোমার মনটা বড় হয়নি। আচ্ছা, এখানে যে মন বড় হওয়ার কথা বলা হচ্ছে, মনটাকে তো আসলে আমরা কি হাতে কলমে মাপতে পারি? সাইজটা আসলে তো মাপা সম্ভব না। এখানে আসলে তোমার মনটা বড় না, তার মনটা অনেক ছোট, তার মনটা অনেক বড়, এখানে এই বড় বলতে আসলে উদারতা বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে লোকটার মন খুব বড় মানে লোকটা ভীষণ উদার। তাহলে বড় শব্দের আরেকটা গৌণ অর্থ হচ্ছে উদার। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো মুখ শব্দের আসল অর্থ কি বা মুখ্য অর্থ। আমরা যখন মুখ কথাটা বলি তখনই আমাদের আসলে প্রথমেই মাথায় কি আসে? মুখ মানে হচ্ছে শরীরের একটা অঙ্গ, তাই না? তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, মানে মানুষের মুখ বা মানুষের একটা অঙ্গ হচ্ছে মুখ্য শব্দ হচ্ছে মুখ। ঠিক আছে, মুখের মুখ্য শব্দ হচ্ছে অঙ্গ আর কি। এছাড়া এই মুখটা আমরা আরো কোথায় কোথায় ব্যবহার করি? তার মুখে কোনো রস নেই। আচ্ছা, তার মানে এখানে মুখে রস বলতে কি মুখের মধ্যে রস মেখে আছে? না, আসলে তার কথায় কোনো রস নেই। তাহলে মুখের আরেকটা গৌণ অর্থ হতে পারে কথা। এছাড়া কিন্তু আমরা বলি যে যত বড় মুখ নয় তত বড় কথা। আসলে এখানে কি মুখটা বিশাল বড়? না, এখানে আসলে শক্তি বা স্পর্ধা বোঝাতেই কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে এখানে মুখ্য সব মুখের আরেকটা গৌণ অর্থ হচ্ছে গিয়ে শক্তি বা স্পর্ধাও কিন্তু লিখতে পারো চাইলে। এছাড়া বলি তোমার মুখে ফুল চন্দন পড়ুক, এখানে সত্যিকার অর্থে মুখের উপর ফুল পড়বে বা চন্দন পড়বে এরকম না, এখানে আসলে আশীর্বাদ করা হচ্ছে যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। তাহলে মুখ শব্দের আরেকটা গৌণ অর্থ পেলাম আশীর্বাদ। সর্বশেষ তোমাদের বইয়ে যে শব্দ আছে সেটা হচ্ছে পাগল, যেটার মুখ্য বা প্রধান অর্থ হচ্ছে উন্মাদ, তাই না? যেমন লোকটি পাগল হয়ে গিয়েছে, এটা একটা মানসিক রোগ। আমরা মুখ্য অর্থ বলতে পারি উন্মাদ বা মানসিক রোগ, তাই না? এই পাগল শব্দটা কিন্তু পাগল হওয়া ছাড়াও মানসিক ভারসাম্যহীনতা ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করি। যেমন ছেলেটির মাথা পাগল করে ছাড়বে, মানে বিরক্ত অর্থে, সে আমার মাথা পাগল করেছে বা আমাকে আমাকে পাগল করে ছাড়লো, মানে আমাকে বিরক্ত করে ছাড়লো, সেটাই বলছি যে মুখ পাগল শব্দের একটা গৌণ অর্থ হচ্ছে বিরক্ত। এছাড়াও কিন্তু আমরা বলি মেয়েটি গান পাগল, ছেলেটি গান পাগল, অথবা মেয়েটি পড়ালেখায় পাগল, মেয়েটি লেখায় পাগল, মেয়েটি আবৃত্তি পাগল, মানে কোনো কিছুর প্রতি খুব আগ্রহ বা অনুরাগ বোঝানো হচ্ছে, তাই না? পাগল শব্দের আরেকটা গৌণ অর্থ হচ্ছে অনুরাগ। আরেকটা জায়গায় আমরা ব্যবহার করি মা পাগল ছেলেটি একা হয়ে গেল, কোনো ব্যক্তির ক্ষেত্রে পাগল হওয়া মানে এখানে আসলে ভক্ত বোঝানো হচ্ছে, কারোর প্রতি খুব ভক্ত। আমি অমুক গায়কের পাগল, এখানে অমুক গায়কের জন্য পাগল বলতে আসলে মানসিক ভারসাম্যহীনতা বা উন্মাদ না, এখানে আসলে ভক্ত অর্থে ব্যবহার করি আমরা। তাহলে পাগলের আরেকটা গৌণ অর্থ পেলাম ভক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি তোমরা চিন্তা করো যে একটা প্রধান অর্থ তো থাকবে, যেটা একটাই, একটা শব্দের প্রধান অর্থ বের করার পর ওই শব্দটা আসলে আমার বাস্তব জীবনে আর কোথায় কোথায় আসলে ব্যবহার করে, তারপর সেটা চিন্তা করে কিন্তু ওই শব্দটা তাহলে অর্থ তোমার কি হতে পারে সেটা কিন্তু খুব সহজেই বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের যে কোনো শব্দ দিয়ে তোমরা খুব চাইলেই সহজেই মুখ্য শব্দ এবং গৌণ শব্দ বের করতে পারো। আর এছাড়াও তোমাদের প্রশ্ন কিন্তু অন্যরকম ভাবে হতে পারে, যেমন একটা বাক্য তুলে দিয়ে বলবে যে এই বাক্যে এই শব্দটা আসলে কি অর্থে ব্যবহার হয়েছে। যেমন যদি বলি দাদির মাথার সব চুল পেকে গেছে, এখানে পাকা শব্দটা আসলে কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে আসলে বয়স্ক বা সাদা অর্থে ব্যবহার করা হয়েছে। এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে মূল্যায়নের ক্ষেত্রে, সেভাবেও তোমরা কিন্তু প্রিপারেশন নিতে হবে। এগুলোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে খুব বেশি বেশি করে পড়তে হবে, মুখ্য শব্দ ও গৌণ শব্দটা একটু ভালো করে বুঝে বুঝে যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় মূল্যায়নে দিতে পারবে। এই তোমাদের বইয়ে যে 6টা রয়েছে এবং আজকে যে 6টা তোমাদেরকে দেখালাম, সর্বমোট এই 12টা তোমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে যাও। এগুলো বুঝলে যদি এর বাহিরেও তোমাদেরকে দিয়ে থাকে তোমরা সেটা সহজে পারবে। এটার জন্য তোমাদের মুখস্থ করতে হবে না, আমি বলবো না যে তোমরা এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলো, না। আজকে আমি তোমাদেরকে যে শব্দগুলো দেখিয়েছি মুখ্য শব্দ গৌণ শব্দ, এগুলো মুখস্থ করতে হবে না। তোমরা একটু বুঝে যদি পড়ো খুব সহজেই তোমরা মূল্যায়নে খুব ভালো একটা উত্তর লিখে আসতে পারবে। তোমরা একটু বুঝে পড়লেই, বারবার করে পড়বে, এমনি তোমাদের মাথায় থেকে যাবে, মুখস্থ করবার কোনো প্রয়োজনীয়তা নেই। এছাড়া কোনো শব্দ যদি তোমাদের থেকে থাকে মুখ্য শব্দ বা গৌণ শব্দ করে দেওয়ার জন্য, তোমরা চেষ্টা করো, যদি না পারো সেই শব্দটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, সেই শব্দের সমাধানটা অবশ্যই আমরা দিব। ঠিক আছে, আমাদেরকে কমেন্ট করতে পারো অথবা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, তোমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজ গ্রুপের লিংক থাকবে। যে কোনো সময় তোমরা কমেন্টে আমাদেরকে শব্দ লিখে দিতে পারো, সেটার মুখ্য শব্দ গৌণ শব্দ আমরা অ্যান্সারটা তোমাদের রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ওয়াইস পয়েন্টের সাথে থাকতে হবে।
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পরিচ্ছেদের পরবর্তী সমাধান এবং ক্লাস পেতে বেল আইকনটাও প্রেস করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ওয়েস্ট পয়েন্টের সাথে থাকবে, ভালো থাকবে।